হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে শুরু করছি আমাদের ক্লাস 10-এর ভূগোলের দ্বিতীয় ক্লাস। আর এই ভূগোলের দ্বিতীয় ক্লাসে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতের অবস্থান। তার কারণ আগের দিন পড়িয়েছি প্রাকৃতিক ভূগোল, আজকে আঞ্চলিক ভূগোল পড়াবো। আর আঞ্চলিক ভূগোলে প্রথমেই আছে কিন্তু ভারতের অবস্থান, তারপরে ভারতের ভূপ্রকৃতি, নদী, এরকম আছে। আমরা পরপর কন্টিনিউ ক্লাসগুলোতে একদিন আঞ্চলিক ভূগোল, একদিন প্রাকৃতিক ভূগোল করাবো। আর আজকে আঞ্চলিক ভূগোলের প্রথম চ্যাপ্টার ভারতের যেহেতু অবস্থান, আমরা সেই জন্য ভারতের অবস্থান সম্পর্কিত পড়াবো। আর তার আগে সবার আগে একটু বলে নিই ভারত সম্পর্কে। ভারত কি বা ভারত জিনিস কি? আসলে আমাদের দেশ, জন্মভূমি, মাতৃভূমির নামই হচ্ছে ভারত, ভারতবর্ষ। আর কিন্তু একটা সময় এই ভারতবর্ষের যে নাম, কিন্তু একটা সময় না, এখন থেকেই বলছি, ভারতবর্ষের নাম কিন্তু অনেকগুলো আছে। একটা ইন্ডিয়া, মানে বিদেশিরা কিন্তু ভারতের থেকে বেশি ইন্ডিয়া নামে চেনে, কেউ হিন্দুস্তান বলে। আসলে ভারতের নাম ভারতবর্ষ, ভারত, হিন্দুস্তান, ইন্ডিয়া, এরকম চারটে নাম আছে ভারতের। কেন ভারতের নাম ইন্ডিয়া বা কেন ভারতের নাম হিন্দুস্তান বা কেন ভারতের নাম হচ্ছে ভারত, সেটা সম্পর্কে একটু আগে বলে নিই। আসলে এখান থেকে সিন্ধু নদী, এখান থেকে ভারতবর্ষ থেকে সিন্ধু নদী এই পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে এখানে অ্যারাবিয়ান সিতে পড়েছে। সিন্ধু নদী যখন আগে তো একসঙ্গে ভারতবর্ষ ছিল নামটা, টোটাল এই পাকিস্তান, এই বাংলাদেশ, যাই বলি না কেন, টোটাল ভারতবর্ষ নাম ছিল। পরবর্তীকালে গ্রিকরা যখন এই দিক থেকে, পশ্চিম দিক থেকে ভারতবর্ষের দিকে ঢোকে, তখন এইটাও ভারতবর্ষ, আজ থেকে 2000 বছরের প্রায় তারও আগে, তখন এরা ওই সিন্ধু নদকে সিন্ধু বলতে পারতো না। সিন্ধুর থেকে হিদুস থেকে হিন্দু, সেখান থেকে হিন্দুস্তান কথাটা এরকমভাবে এসেছে। এরা হিন্দুর জায়গায় ইন্দাস বলতো, ইন্দুস, সেখান থেকে ইন্দাস, ইন্দাস ভ্যালি মানে সিন্ধু নদী ভ্যালি, সেখান থেকে ইন্ডিয়া নামটা এরকমভাবে এসেছে অপভ্রংশ হয়ে। আর ভারতবর্ষ নামটা এসেছে ভরত মুনি, নাট্যশাস্ত্র লিখেছে ভরত মুনি, সেই ভরত মুনির নাম থেকে ভারতবর্ষ নামটা কিন্তু এসেছে। এই হচ্ছে নামের ব্যাখ্যা। আর ভারতবর্ষকে আর একটা জিনিস বলে সাব কন্টিনেন্ট বা উপমহাদেশ। উপমহাদেশ ভারতবর্ষকে কেন বলে? তার প্রধান কারণ ভারতবর্ষের ভাষা, কালচার, রীতিনীতি পৃথিবীর যে কোনো মহাদেশের সঙ্গে তুলনা করা যায়। কি করে? একটা মহাদেশে কি থাকে? অনেক ভাষা, অনেক কালচার, অনেক রীতিনীতি, অনেক সংস্কৃতি, অনেক উৎসব, অনেক রকম কিছু থাকে। ঠিক একই ক্ষেত্রে আমাদের এই বিশাল দেশ ভারতবর্ষ 32,87,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থান করছে। এই টোটাল দেশে এক এক জায়গায় এক এক রকম ভাষা, এক এক রকম কালচার, এক এক রকম রীতি, এক এক রকম উৎসব, এক এক রকম খাওয়া দাওয়া, এত কিছুর জন্য ভারতবর্ষকে একটা সাব কন্টিনেন্ট বা উপমহাদেশও আমরা কিন্তু বলতে পারি। আর আমাদের দেশের একটা কথা হচ্ছে, মানে কালচারের মধ্যে ঐক্যের মধ্যেই বৈচিত্র্য, মানে আমরা এত জাতি, এত ভাষা, এত সমস্ত কিছু নিয়ে আমরা বসবাস করি, তার মধ্যেও আমাদের মধ্যে কিন্তু একতা আছে। সেই একতাকেই বলা হয় হচ্ছে, তার জন্যই বলা হচ্ছে ঐক্যের মধ্যেই আমাদের বৈচিত্র্যটা। যাই হোক, এই হচ্ছে ভারতবর্ষের আমাদের কালচার, রীতিনীতি, ঐতিহ্য বা ভারতবর্ষের নামের ব্যাখ্যা কিছু দিলাম। এবার একটু ভারতের অবস্থান, যেটা আমাদের মূল পাঠ্য বিষয়, সেটা আসি। ভারতবর্ষে এই হচ্ছে আমাদের দেশ। ভারতবর্ষে একটা ম্যাপ এঁকেছি। আর ভারতবর্ষের আয়তন হচ্ছে 32,87,000 সামথিং স্কোয়ার কিলোমিটার ভারতবর্ষ। পৃথিবীতে ভারতবর্ষ আয়তনে তৃতীয়, আয়তনে হচ্ছে তৃতীয়, সপ্তম, 7th। আর জনসংখ্যায় দ্বিতীয়, জনসংখ্যাতে দ্বিতীয়, মানে এইটুকু 32 লক্ষ স্কোয়ার কিলোমিটারের দেশ ভারত, জনসংখ্যাতে দ্বিতীয় আর আয়তনে সপ্তম ভারতবর্ষ। কিন্তু এশিয়াতে, পরীক্ষায় প্রশ্ন দেবে এশিয়াতে কত, এশিয়াতে 3rd আয়তনে ভারত, এশিয়াতে জনসংখ্যায়ও চীনের পর আমরা। কিন্তু 2000, এটা অ্যাকর্ডিং টু মানে 2011 সালের জনগণনা বা সেন্সাস অনুসারে আমরা কিন্তু এটা পাই, ঠিক আছে। কিন্তু 2024 সালের জনগণনা এখনো হয়নি, কিন্তু যারা রাষ্ট্রসংঘের মতামত অনুসারে 2024 সালে ভারতের জনসংখ্যা 144 কোটি, চীনের জনসংখ্যা 142 কোটি হয়ে গেছিল। সেই জন্য ভারতবর্ষকে কিন্তু
সবচেয়ে জনবহুল দেশও বলা যায় বর্তমানে, কিন্তু পরীক্ষায় দিলে আমরা লিখবো ভারতবর্ষ সেকেন্ড জনবহুল, কারণ আমাদের দেশে জনগণনা কিন্তু লাস্ট 2011 সালে হয়েছিল। এই 11 সালের অনুসারে কিন্তু আমরা কিন্তু করব, কারণ আমাদের দেশ সরকার আমাদের দেশের জনসংখ্যা 2010 সালের পরে 2011 সালের পরে 21 সালে হওয়ার কথা, সেটা হয়নি করোনার জন্য। তারপরে আমাদের 24 সাল 25 সালে এখন হবে, 26 সালে হয়তো প্রকাশিত হবে, তারপরে সেই আন্দাজে অনুসারে আবার ক্রোনোলজি চেঞ্জ হতে পারে, ফার্স্ট হতে পারি আমরা জনসংখ্যায়, সেকেন্ড হতে পারি, সেটা দেখা যাবে। যাই হোক, এই হচ্ছে ভারতবর্ষর ম্যাপ। আর ভারতবর্ষ টোটাল 28টা রাজ্য নিয়ে তৈরি, 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতবর্ষ তৈরি, ঠিক আছে। 28টা রাজ্য। যখন ভারত স্বাধীন হয় তখন ছিল 14টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। যখন স্বাধীন হয় এইটা ছিল, কিন্তু স্বাধীনতার সময়ে ভারতবর্ষে এই যে যত সুন্দর ম্যাপ দেখছি এরকম ছিল না ভারতবর্ষে। এই যে সিকিম, এটা এখানে ছিল না, সিকিম পরে 1975 সালে ভারতে যোগদান করেছে। এই যে এখানে গোয়া 1961 সালে ভারতের সঙ্গে যোগদান করেছে। এরকমভাবে ইভেন আমাদের জম্মু কাশ্মীর 1947 সালে অক্টোবর মাসে যোগদান করেছে, মানে স্বাধীনতা 15 আগস্ট সেই সময় যোগদান করেনি। এইভাবে রাজ্যগুলো আমাদের বাড়তে বাড়তে আমাদের এখন 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার পরীক্ষায় একটা প্রশ্ন দেবে, সবচেয়ে বড় রাজ্য কোনটা? এখানে আছে রাজস্থান, সবচেয়ে বড় রাজ্য। ভারতের সবচেয়ে বড় রাজ্য কি? রাজস্থান, বড় রাজ্য। আর সবচেয়ে ছোট্ট রাজ্য গোয়া। সবচেয়ে জনসংখ্যায় কম সিকিম, 7 লাখ মতো, 6.5 লাখ 7 লাখ লোক আছে। আর সবচেয়ে জনসংখ্যা বেশি এখানে হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি, সবচেয়ে জনসংখ্যা বেশি। এই হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বেশি, কম, ছোট, বড় রাজ্য। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু আমাদের দিতে পারে। এবার আসি একটু ভারতের অবস্থানের ক্ষেত্রে অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশভাবে মানে অবস্থান নির্ণয় করি। অক্ষাংশগত মানে পৃথিবী, আমরা মনে করি পৃথিবী এরকম, ঠিক আছে। এই পৃথিবীর এখান থেকে নিরক্ষরেখা গেছে, এই নিরক্ষরেখার উত্তরে যত আছে তাকে উত্তর গোলার্ধ বলে, ঠিক আছে, উত্তর গোলার্ধ বা নর্থ পোল। আর দক্ষিণে আছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের সীমারেখা হচ্ছে এখানে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা, ঠিক আছে। ভারতবর্ষ অবস্থান করছে এই রকম জায়গায়। আবার যদি দ্রাঘিমাংশ হিসাব করি তাহলে এবার এপাশে আছে পূর্ব, এপাশে আছে পশ্চিম। তাই ভারতবর্ষের অবস্থানে, ভারতবর্ষ এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে, এখানে এশিয়া মহাদেশ, তার দক্ষিণ পশ্চিম দিকে, এই দক্ষিণ পূর্ব দিকে উত্তর গোলার্ধের বা পূর্ব গোলার্ধে অবস্থান করছে। উত্তর গোলার্ধ মানে অক্ষাংশের উপর নির্ভর করে উত্তর গোলার্ধ, আর দ্রাঘিমাংশ বা মূল মধ্যরেখা অনুসারে পূর্ব গোলার্ধে অবস্থান করছে। ভারত উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থান করছে। কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় দেশ কিন্তু ভারতবর্ষ। এর অবস্থান কি? অক্ষাংশগত অবস্থান। যদি ভারতের মূল মানে টোটাল ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রিয়া পয়েন্ট। ইন্দ্রিয়া পয়েন্ট, দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রিয়া পয়েন্ট। হ্যাঁ, সেই ইন্দ্রিয়া পয়েন্টে কত? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত ভারতের অবস্থান, এই পাশ থেকে ওই পাশ, ঠিক আছে। আর দ্রাঘিমাংশ হিসেবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 24 মিনিট পূর্ব পর্যন্ত আমাদের কিন্তু এই দ্রাঘিমাংশের ভিত্তিতে আমাদের অবস্থান। এই হচ্ছে দ্রাঘিমাংশ, মানে লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের হিসেবে আমাদের কিন্তু অবস্থান কিন্তু ভারতবর্ষে আছে। এবার ভারতবর্ষ কোথায় আছে আমি বললাম যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে কোন গোলার্ধে অবস্থান করছে সেটা জানি। আর ভারতবর্ষের মাঝ বরাবর প্রায় পেট কেটে চলে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে তাও প্রশ্ন যদি দেয় পরীক্ষা দেখতে পারে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। এবার একটু দেখি, সেটা এমসিকিউতে দেয়। প্রথমে বলি, এখানে গেছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে এখানে ত্রিপুরা, এখানে হচ্ছে মিজোরাম আছে। এই সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর মানে 5টা জেলার মধ্যে দিয়ে গেছে, মানে নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই সমস্ত জেলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা কিন্তু পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত হয়েছে।
এই হচ্ছে আমাদের কি বলে নাম কর্কট ক্রান্তি রেখার অবস্থান বা লঙ্গিটিউড ল্যাটিটিউড হিসেবে আমাদের ভারতের অবস্থানটা বললাম। এবার আসি তোমাদেরকে, সেটা হচ্ছে ভারতের সীমানা কি। প্রতিটা বাড়ির তো সীমানা আছে। সীমানা কিরকম হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরম বরাবর। এবার এই পাশে নর্থ ইস্ট, সাউথ ইস্ট এরম ভাবে তো সীমানা আমরা মানে জানি। এবং যেরকম অনেক সময় দেখি তোমাদের বাড়ি আমাদের বাড়ির আশেপাশে, ধরো কারোর নাম হুলু, কারোর নাম কালু, কারোর নাম এরকম, এদের বাড়ি অবস্থান আছে। ঠিক এরকম ভাবে ভারতের পাশাপাশি কতগুলো দেশ বা কোন কোন জায়গা আছে তাদের অবস্থান আমরা জানি। এবার দেখি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষর টোটালটা। এই ভারতবর্ষের এটা হচ্ছে পূর্ব পার্ট। এই পূর্ব পার্টে আছে মায়ানমার, মানে বার্মা, যেখানে কদিন আগে ভূমিকম্প হলো। পূর্ব পার্টে আছে বাংলাদেশ, এইটা বাংলাদেশ, ঠিক আছে। পূর্ব পার্টে আছে এখানে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর সীমানায়। এবার চলে আসি আমরা উত্তর দিকে, এই দক্ষিণ দিকে এখানে আছে শ্রীলঙ্কা, আর এখানে একটা ছোট্ট দেশ আছে তার নাম হচ্ছে মালদ্বীপ। শ্রীলঙ্কা, এই মালদ্বীপ আর শ্রীলঙ্কা সীমানায়। দক্ষিণ দিকে কি আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আর এখানে আছে হচ্ছে মান্নার উপসাগর আর পক প্রণালী। মান্নার উপসাগর আর পক প্রণালী। পরীক্ষায় একটা প্রশ্ন দেয় এখান থেকে, মান্নার উপসাগর কোন কোন দেশকে ভাগ করেছে, ভারত আর শ্রীলঙ্কা। পক প্রণালী কোন কোন দেশকে ভাগ করেছে, শ্রীলঙ্কা এবং ভারতকে, এটা দেয়। আর এখানে আছে মালদ্বীপ, ঠিক আছে। এই মালদ্বীপ হচ্ছে ভারতের যত প্রতিবেশী দেশ দেখছি আমরা তাদের মধ্যে সবচেয়ে ছোট্ট হচ্ছে প্রতিবেশী দেশের নাম হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। যেটা একেবারে ভারতের এই ভারত মহাসাগরের এরকম জায়গায় আছে। আমরা ম্যাপে একটু নিচের দিকে দেখাতে পারলাম না, আর একটু আছে দক্ষিণে বোর্ডের ছোটোর জন্য। এপাশে আছে পশ্চিম দিকে আছে কি আরব সাগর, ঠিক আছে। পশ্চিম দিকে আছে আরব সাগর। এই জায়গাটা একটা উপসাগর আছে, এর নাম হচ্ছে খাম্বাত উপসাগর, পশ্চিম দিকেই। কিন্তু এখানে একটা আছে কচ্ছ উপসাগর, ঠিক আছে। তাহলে পশ্চিম দিকে আরব সাগর, খাম্বাত উপসাগর, কচ্ছ উপসাগর আছে। আর পশ্চিম দিকে আছে এইটা উত্তর পশ্চিম বরাবর বলবো, উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, আর কিছুটা আছে এইরকম কোনাকুনি ঘেঁষে আছে আফগানিস্তান, অল্প কিছু। সেই আফগানিস্তানটা আবার ভারতের মধ্যে, ভারতের সীমানায় বলতে পারি না, কারণ এই জায়গাটাকে পাকিস্তান দখল করে নিয়েছে। পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলা হয়, এই জন্য একে আফগানিস্তান আমি বলছি, কিন্তু অ্যাকচুয়াল নেই। কিন্তু আমরা ম্যাপে যেহেতু আমাদের টোটালটা রয়েছে, সেই জন্য আমরা আফগানিস্তান উত্তর পশ্চিম দিকে দেব, পাকিস্তান আর আফগানিস্তান। এবার আসি উত্তরে এইখানে আছে হচ্ছে চীন, টোটালটা তিব্বত, চীন তো দখল নিয়ে নিয়েছে, ওদেরই দেশ এখন এখানে চীন। আর এই জায়গায় আছে ভুটান উত্তরে, এইখানে আছে নেপাল। এই হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ এবং তার সম্পর্কে বলা, বা কোন দিকের সীমানাকে। সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ বললাম মালদ্বীপ, আবার সবচেয়ে বড় প্রতিবেশী দেশ চায়না। তাহলে প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা জানলাম, আমরা সীমানাটাও জেনে গেলাম হচ্ছে ভারতবর্ষের এই যে এখান থেকে এই পর্যন্ত 9টা স্টেটের মধ্যে দিয়ে সমুদ্র বিস্তার করেছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, তারপরে কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, এর মধ্যে দাদরা নগর হাভেলি, এই সমস্ত আছে দেশ জায়গাগুলো। এই টোটাল সমুদ্র বিস্তার হচ্ছে 6100 কিলোমিটার মতো সমুদ্র বিস্তার করেছে। যদি আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের এই সমুদ্র বিস্তার ধরি, প্রায় 7500 কিলোমিটার ভারতকে সমুদ্র দ্বারা বেষ্টিত আছে। আরেকটা জিনিস বলেনি, ভারতকে অনেক সময় ভারতকে উপদ্বীপীয় ভারতবর্ষ কোনো জায়গাকে বলে, তার কারণ বলি। 3 দিক স্থলভাগ আর 1 দিক জলভাগ হলে তাকে উপদ্বীপ বলে। এই দেখো, একদিকে জলভাগ, দুদিকে জলভাগ, 3 দিকে জলভাগ। সেই জন্য এই যে ভারতের এই সাউথ অংশটা না, এই জায়গাটাকে বলা হয় ভারতের উপদ্বীপীয় ভারতবর্ষ বলা হয়, অনেক সময় বলে, ঠিক আছে। এবার ভারতের বললাম 7500 কিলোমিটার সমুদ্র বিস্তার করেছে ভারত। এখান থেকে এই পর্যন্ত ভারতবর্ষ, আবার এখান থেকে এই পর্যন্ত ভারতবর্ষ। ভারতবর্ষের এই যে 4 মাথা, এই 4 মাথার 4টে নাম আছে। সবচেয়ে পূর্বতম জায়গার নাম হচ্ছে কিবিথু, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই অরুণাচলে সবার আগে সূর্য ওঠে, তাই একে অরুণের আঁচল মানে
অরুণাচল মানে সূর্যোদয়ের রাজ্য বলা হয় সব ভারতে। প্রথম সূর্য ওঠে আর শেষ সূর্য ওঠে পশ্চিম দিকে গুহার মোটার। আর একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু, এটা পূর্বতম বিন্দু, এটা গুজরাট, এটা অরুণাচল। তবে এই কিবিথু যে জায়গাটা, এখানে কিন্তু প্রথম সূর্য ওঠে না। ডং নামক একটা গ্রাম আছে অরুণাচলে, সেখানে সূর্য ওঠে প্রথম। এই অরুণাচলের ডং নামক গ্রামে প্রথম সূর্য ওঠে। উত্তরে সবচেয়ে উপরের যে জায়গাটা তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সবচেয়ে উত্তরের জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দক্ষিণের বলে দিয়েছি উত্তরে ইন্দিরা কল আর দক্ষিণে ইন্দিরা পয়েন্ট বলে দিয়েছি। এই ইন্দিরা পয়েন্টটা কোথায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে শেষের বিন্দুটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ওটা দেবে না, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট দেবে না, দেবে হচ্ছে ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এই জায়গাটা কন্যাকুমারিকা, যেখানে ধনুষ্কটি আছে। ঠিক আছে, তামিলনাড়ুর মধ্যে পড়ে এটা কিন্তু। ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। এই হচ্ছে ভারতের অবস্থান, ভারতের কোন পাশে কোন জায়গাটা আছে তার বর্ণনা কিন্তু আমরা এখন দিলাম। এবার তো বলতেই পারো এত বড় একটা দেশ, এই জায়গায় সবার আগে সূর্য ওঠে, এখানে সবার থেকে দেরিতে সূর্য অস্ত যায়, তাহলে এদের মধ্যে টাইম জোনেরও একটা ব্যাপার আছে। টাইম জোনের ব্যাপার মানে অনেকগুলো টাইম জোন হলে সুবিধা হয়, এখানে সূর্য আগে ওঠে, এখানে পরে ওঠে। তার উপর আগে একটু বলে নিই, এই মাথার থেকে পুরো একেবারে পূর্ব থেকে পশ্চিমে এরকম ভাবে গেছে, এই পর্যন্ত দূরত্ব প্রায় 2933 কিমি। খুব সমতল 2933 কি 2993, 33 কিলোমিটারই হবে, 2933 কিলোমিটার। উপর থেকে দক্ষিণে মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী যেটা বলে, তার দূরত্ব প্রায় 3214 কিলোমিটার। এই যে দূরত্ব এতটা, এই মাথাতে ওই মাথা যদি আমরা দ্রাঘিমাংশ দেখে কল্পনা করি তাহলে অনেক কিলোমিটারের পার্থক্য হয়। আর আমরা তো জানি 1 ডিগ্রি দ্রাঘিমাতে মানে 4 মিনিটের পার্থক্য হয়। এখানে আমরা দ্রাঘিমা দিয়েছি 97, এখানে 68, তাহলে অনেকের পার্থক্য, অনেক সময়ের পার্থক্য হয়, এবং সময়ের পার্থক্য হলে সূর্যোদয়েরও পার্থক্য হওয়া উচিত। সেই জন্য প্রায় আমার যতদূর জানা যায়, এই জায়গায় যখন সূর্য ওঠে আর এখানে যখন সূর্য ওঠে, তাদের মধ্যে ডিফারেন্স প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 57 মিনিটের। এই যে এক পাশে সূর্য ওঠে ভোর 4টে, এক পাশে 6টায়, এরকম ভাবে হলে তো টাইমেরও একটা পার্থক্য হয় এবং কাজের মধ্যেও আমাদের থাকা যায়, কাজের পার্থক্য হয়। সেই জন্য ভারতবর্ষকে এক ছাতার তলায় মানে টাইম জোনে নিয়ে আসার জন্য ভারতবর্ষে এখানে এলাহাবাদ, এই এলাহাবাদের 82.5 ডিগ্রি অক্ষাংশ বরাবর 82.5 ডিগ্রি অক্ষাংশ বরাবর ভারতের টাইম জোনকে ঠিক করা হয়েছে। এখানের থেকে এই জায়গার উপর এখানে যত টাইম হবে, যেভাবে টাইম জোন সিলেক্ট করা হবে, এই পাশেও সেই টাইম জোন, এখানেও সেই টাইম জোন, মানে টোটাল ভারতবর্ষকে একটা টাইম জোনে করার জন্য 82.5 ডিগ্রি এলাহাবাদের কোকনাথ থেকে এইটা নিয়োগ করা হয়। এবার এই 82.5 ডিগ্রি এই পাশে পশ্চিম দিকে যত যাব টাইম আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম লন্ডন যেখানে আছে, সেই লন্ডনের 0 ডিগ্রি আর আমাদের 82.5 ডিগ্রি পার্থক্য, প্রায় 5.5 ঘন্টা টাইম জোনের পার্থক্য, 5.5 ঘন্টা পার্থক্য। ঠিক আছে, এইভাবে ভারতের অবস্থান সম্পর্কে আমরা একটু বললাম। এবার প্রথমে যখন বলেছিলাম 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার পড়ার জন্য আমাদের 28টা রাজ্য এবং তাদের রাজধানীর নাম আমাদের কিন্তু পড়তে হবে, কোন জোনে কোন রাজধানী, কে কোন রাজধানী, এগুলো সমস্ত কিছু মুখস্থ হবে। সুতরাং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলেরটা আরো ভালো করে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, 28টা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় রাজস্থান, সবচেয়ে ছোট আমাদের হচ্ছে গোয়া। এবার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, আগে একটা সময় ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে, এই জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখকে। তাই লাদাখ সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ সবচেয়ে বড় আয়তনে, আর সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এইভাবে আমাদের কোনটা বড় কোনটা ছোট সেটাও আমাদের পড়তে হবে। জনসংখ্যা, আর জনসংখ্যায় দিল্লি এখানে আছে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়, মানে জনসংখ্যায় বেশি, আর সবচেয়ে কম হচ্ছে লাক্ষাদ্বীপ। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কোনটা বড় কোনটা ছোট, কি বৃত্তান্ত ভারতের অবস্থান তো আমি বললাম। এবার প্রথমে যখন পড়িয়েছিলাম মানে বলছিলাম
তখন বলেছিলাম 28টা রাজ্য, এখন রাজ্য এই প্রথমে বলেছিলাম 14টা রাজ্য, এখন কতগুলো রাজ্য বলছি, এখন এখন হচ্ছে 28টা রাজ্য। কেন 28টা, এখন 14টা। 19 সালের আগেও আমি যখন পড়াতাম তখন 29টা রাজ্য বলতাম, এখন রাজ্য কমে গেছে। আবার কেন্দ্রশাসিত অঞ্চল 7টা ছিল, 8টা হয়েছে, তার আগে 9টা হয়েছিল, আবার দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে, এরকম। তার একটু রাজ্য নিয়ে একটু বলি গল্প। সেটা হচ্ছে ভারতবর্ষ যখন তৈরি হয় তখন 14টা রাজ্যই ছিল। পরবর্তীকালে ভারতবর্ষের ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়। কিন্তু ভাষার ভিত্তিতে মানে ভারতবর্ষের ম্যাপ দেখবে, রাজ্যগুলোর যদি ম্যাপ দেখো এরকম একটু বাঁকা, এরকম একটু টেরা, এরকম একটু। আসলে কেন এরকম হয়েছে, ভারতবর্ষ 1953 সালে ভারতবর্ষের রাজ্য কমিশন তৈরি হয় ভাষার ভিত্তিতে, এবং ভাষার ভিত্তিতে রাজ্য কমিশন তৈরি হওয়ার ফলে তখন যে ভাষার যেখানে লোক বসবাস করে সেই অঞ্চলে সেখানে একটা রাজ্য সিলেক্ট করা হয়েছে। এবার ধরো এই টোটাল দেশটা ভারতবর্ষ, এইটুক জায়গায় কথা বলা হচ্ছে তেলেগু, তাই এটা তেলেগু ভাষাদের নিয়ে আছে তৈরি হয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এইটুক তৈরি এই এরকম ভাবে তো এইটুক জায়গায় তামিল, তাই এর নাম হচ্ছে তামিলনাড়ু। আবার এখানে মালায়ালাম ভাষায় কথা বলে, তার জন্য এর নাম কেরালা, এরকম দিয়ে দিয়েছে। এরকম ভাবে আমাদের রাজ্য ভাগ হয়েছে, কোন জায়গায় কোন ভাষা তার উপর নির্ভর করে। আর উত্তর ভারতে এতগুলো রাজ্য তো সবাই হিন্দিভাষী রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, উত্তরাখণ্ড, এই যে সবার ভাষা, প্রধান ভাষাই হচ্ছে হিন্দি। এই হিন্দি ভাষায় এত বড় একটা রাজ্য এত জনসংখ্যা নিয়ে কাজ করতে পারবে না বলে উত্তর ভারতের এই রাজ্যগুলোকে প্রশাসনিক কাজের সুবিধার্থের জন্য ভাগ করে দেওয়া হয়েছে, এবং ভাগ করে দিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে বিহার, এরকমভাবে ভাগ করা হয়েছে। কারণ উত্তরপ্রদেশে 23 কোটি জনসংখ্যা, বিহারে 11 কোটি জনসংখ্যা, মধ্যপ্রদেশে প্রায় 6-7 কোটি জনসংখ্যা, এরকম এত একটা রাজ্যে এত সামলাবে কি করে? তাই জন্য প্রশাসনিক সুবিধার্থে এই হিন্দিভাষী রাজ্যগুলোকে তাদের নির্দিষ্ট কালচার এবং ভাষা এবং প্রশাসনিক সুবিধার্থে ভাগ করে দিয়ে এই রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে। এবার সেই ভাগগুলো গেল। আবার কিছু সময়ে দেখা যায় কিছু সংস্কৃতির জন্য রাজ্য ভাগ হয়, সংস্কৃতির জন্য রাজ্য ভাগ হয়। এই জায়গাটা টোটাল বিহার ছিল। বিহার মানে আজকের দিনে যে ঝাড়খণ্ড আর বিহার মিলিয়ে বিহার রাজ্য তৈরি হয়েছিল। সেই বিহার রাজ্যটা আজকে ভেঙে দিয়ে দুটো ভাগ করা হয়েছে, একটা ঝাড়খণ্ড, একটা বিহার। মানে বিহারের উত্তর পাটটা বিহার নাম আর দক্ষিণ পাটটা ঝাড়খণ্ড। জঙ্গল ও জনজাতি তাদের জন্যই এই বিহার রাজ্য, এই ঝাড়খণ্ড রাজ্য ভাগ হয়েছে। এটা 2000 সালে ভাগ হয়েছে। আবার মধ্যপ্রদেশ এখানে মাঝখানে ছিল, হার্টল্যান্ড অফ ইন্ডিয়া তাকে বলা হয় মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভেঙে উপজাতি এবং জনজাতি এবং জঙ্গল তাদের জন্য ছত্তিশগড়। উত্তরপ্রদেশকে ভেঙে আবার দুটো টুকরো করা হয়েছে, একটা উত্তরাখণ্ড, এইখানে ল্যান্ড অফ গড বলে উত্তরাখণ্ড, আর এই জায়গায় উত্তরপ্রদেশ। এই হচ্ছে ভারতবর্ষের রাজ্য ভাগের আর একটা জিনিস। আর একটা এবার বলতেই পারো যে ভারতবর্ষের রাজ্য ভাগ ভাষার বাদেও কিন্তু আমি এইগুলো বললাম, এই সংস্কৃতি প্রশাসনিক সুবিধার জন্য কিন্তু রাজ্য ভাগ হয়েছে। এবার প্রশ্ন থাকবে ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটা, মানে ভাগ হওয়া, বা প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য কোনটা? প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য এই জায়গাটা অন্ধ্রপ্রদেশ। এই যে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য অন্ধ্রপ্রদেশ 1956 সালে। ভাষা কমিশন কত? 1953 সালে ভাষা কমিশনের ভিত্তিতে 1956তে ভারতে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য। ঠিক আছে, এই নিয়ে একটা জিনিস বলি। এখানে এই বিহারের মধ্যে তখন ছিল পুরুলিয়া, আমাদের মানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এই 1920 এবার পুরুলিয়া জেলার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। পুরুলিয়াতে এই যে ভাষা আন্দোলন হয় না, 1912 সালে বাংলা ভাষা আন্দোলন শুরু হয়েছিল। আর ওই ভাষা যেহেতু পুরুলিয়ায় বাঙালির সংখ্যা বেশি, তাই পুরুলিয়ার লোকরা ওই আন্দোলনের মাধ্যমে 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে যোগদান করে। তার নাইলে বিহারেই থাকতো এতদিন পুরুলিয়া। ঠিক আছে, বিহার মানে পরবর্তীকালে হয়তো ঝাড়খণ্ড হয়ে যেত। এই হচ্ছে পুরুলিয়ার কথা। 1956 সালে তাহলে প্রথম রাজ্য হয় কিরাম? অন্ধ্রপ্রদেশ, 53 সালে ভাষা কমিশনের ভিত্তিতে। মাঝখান থেকে আর একটা জিনিস বলি, সবচেয়ে নবীনতম রাজ্য 2014তে হয়, সেটা নাম তেলেঙ্গানা। মানে অন্ধ্রপ্রদেশ ভেঙেই তেলেঙ্গানা হয়েছে তেলেগুদের জন্য। তেলেঙ্গুদের মানে তেলেঙ্গানা একটা পার্ট, এই পাশটা। আর আরেকটা জিনিস বললে, তেলেঙ্গানা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি, এই ল্যান্ড লক স্টেট। দক্ষিণ ভারতে সব কিন্তু সমুদ্রের পাশে, কিন্তু তেলেঙ্গানা বাদে। এই তেলেঙ্গানা হচ্ছে দক্ষিণ ভারতে একটা রাজ্য,
যেটা সবচেয়ে নবীন 2014 সালে তৈরি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তেলেঙ্গানা। আর অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার আগে একটাই রাজধানী ছিল, তার নাম ছিল হচ্ছে হায়দ্রাবাদ। হ্যাঁ, এখন অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হয়েছে অমরাবতী। এটা ভারতেরও যে কোনো রাজ্যের নতুন রাজধানী অমরাবতী। ঠিক আছে, তাহলে নবীন রাজ্য গেল, আর পুরনো রাজ্য গেল, মানে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে নবীন হচ্ছে লাদাখ বলেছি, আর JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা 2019 সালে হয়। এরা রাজ্য ছিল আগে, টোটালটাই এখন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে। ঠিক আছে, লাদাখের রাজধানী লে, জম্মু কাশ্মীরের দুটো রাজধানী, জানো একটা কেন্দ্রশাসিত অঞ্চলের দুটো রাজধানী, একটা শ্রীনগর আর একটা হচ্ছে জম্মু। এরকমভাবে ভারতের আর একটা এখানে পাঞ্জাব, এখানে হরিয়ানা, মাঝখানে চণ্ডীগড়। কেন্দ্রশাসিত অঞ্চল, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, দুটো রাজ্যের রাজধানী, পাঞ্জাব হরিয়ানার রাজধানীর নাম চণ্ডীগড়। ঠিক আছে, এইভাবে আমাদের রাজ্য আর রাজধানী কিন্তু পড়ে নিতে হবে দু একটা। আবার উত্তরাখণ্ডের দুটো রাজধানী আছে, উত্তরাখণ্ডের দুটো রাজধানী আছে, হিমাচলের দুটো রাজধানী আছে, হিমাচলের একটা রাজধানীর নাম ধর্মশালা, একটা রাজধানীর নাম সিমলা। এরকমভাবে কোন রাজ্যের দুটো রাজধানী আছে সেগুলো একটু আমাদের পড়ে নিতে হবে। এবার একটু আসি, আর একটা জিনিস দেয়, সেটা হচ্ছে এই যে আন্দামান আর নিকোবর, তো এইটার মাঝখানে হচ্ছে বে অফ বেঙ্গলের অনেক দূরত্ব। এই আন্দামান নিকোবরের মাঝখানে এখানে 10 ডিগ্রি অক্ষরেখা চলে গেছে। হ্যাঁ, তাই একে 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। পরীক্ষা দেয় আন্দামান নিকোবরের মাঝখানে কত ডিগ্রি অক্ষরেখা গেছে বা কত ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি। আবার একই ক্ষেত্রে এই যে লাক্ষাদ্বীপ আর এই মিনিকয়, দুটোই প্রবাল দ্বীপ, এরা সব প্রবাল দ্বীপ। হ্যাঁ, এদের মাঝখানে যে অক্ষরেখা সেটা হচ্ছে 9 ডিগ্রি, তার জন্য এর নাম 9 ডিগ্রি চ্যানেল, পরীক্ষা দেয়। আবার এই যে লাক্ষাদ্বীপের পরে মিনিকয় আর এই যে মালদ্বীপ, এদের মাঝখানেও একটা অক্ষরেখা চলে গেছে 8 ডিগ্রি, তাই একে 8 ডিগ্রি চ্যানেলও বলা হয়। ঠিক আছে, যাই হোক, এইভাবে ভারতের অবস্থান এবং আর সঙ্গে আরেকটা জিনিস বলি, ভারতের অবস্থান পড়ার সঙ্গে সঙ্গে ভারতের যতগুলো রাজ্য তার রাজধানী কিন্তু আমি বলেছি পড়ে নেবে, এবং রাজধানীগুলো কোথায় কি অবস্থানে আছে সেগুলো আমাদের একটু জানতে হবে। আর এই হচ্ছে তোমাদের আজকের পুরোটা পড়ালাম হচ্ছে ভারতের অবস্থান, এবং ভারতের অবস্থানের থেকে কীরকম শর্ট কোশ্চেন টাইপের আসবে আমি কিন্তু পড়াতে কিন্তু বলে দিলাম। আর পরবর্তী কোনো ক্লাসে যখন পড়াবো তখন ভারতের অবস্থান নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে স্যার এই জায়গাটা বুঝিনি, সেটাও আমাদের কমেন্টে বলে দেবে, আমরা কিন্তু সেটা বুঝিয়ে দেবো এবং তার নোটসও কিন্তু প্রোভাইড করে দেবো। এই আজকে যে ভারতের অবস্থানের আঞ্চলিক ভূগোলের চ্যাপ্টার, মানে আঞ্চলিক ভূগোলের পরের দিন পড়াবো হচ্ছে আবার প্রাকৃতিক ভূগোল, মানে একদিন আঞ্চলিক একদিন প্রাকৃতিক পড়াবো। ঠিক আছে, আর আজকের মতো লেসন প্ল্যানার চ্যানেলের আমাদের ক্লাস 10-এর ভূগোল ক্লাস এখানেই সমাপ্ত হলো। আবার পরের দিন প্রাকৃতিক ভূগোলের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। লেসন প্ল্যানার চ্যানেলের সঙ্গে থেকো, সাথে থেকো, পড়াটাকে আরও সহজ থেকে সহজতর হবে আশা রাখছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।